গল্পের বাক্স বা রোমানানুপুর এই চ্যানেলে আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী। আজ শোনাব উপন্যাসটির তৃতীয় খণ্ড। অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা বড় অশ্বত্থ গাছ ছিল। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা কিরোয়াক হইতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত। যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক অনেক দূরের কোনো দেশের কথা মনে হয়। কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইল না। কোথায় যেন না কোথাকার দেশ। মার মুখে ওইসব দেশের রাজপুত্রদের কথাই সে শোনে। অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাবের সৃষ্টি করিত। নীল রঙের আকাশটা অনেক দূর, ঘুড়িটা কুঠির মাঠটা অনেক দূর, সে বুঝাইতে পারিত না, বলিতে পারিত না কাহাকেও। কিন্তু এসব কথায় তাহার মন যেন কোথায় উড়িয়া চলিয়া যাইত। এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া ফেলিয়াছে। ঠিক সেই সময়ে মায়ের জন্য তাহার মন কেমন করিয়া উঠিত। যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নাই। অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত। কতবার যে এরকম হইয়াছে। আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে, ক্রমে ছোট্ট 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 হইয়া নীলদের তালগাছের উঁচু মাথাটা পেছনে ফেলিয়া দূর আকাশে ক্রমে মিলাইয়া যাইতেছে। চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত, অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরে দাওয়ায় উঠিয়া গৃহকার্যরত মাকে জড়াইয়া ধরিত। মা বলিত, দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, ছাড় ছাড়, দেখছিস সরকি হাত, ছাড়ো মানিক আমার, সোনা আমার, তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি, তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো। হ্যাঁ, দুষ্টুমি করো না, ছাড়ো। আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করিয়া পড়িত। বাড়ির ধারে নারিকেল গাছটাতে শঙ্খচিল ডাকিত। অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনিত। দুর্গাকে তাহার মা বলিত, একটা পান সেজে দে তো দুর্গা। অপু বলিত, মা, সেই ঘুটে কুড়োনোর গল্পটা। তাহার মা বলে, ঘুটি কুড়োনোর কোন গল্প বলতো? ও, সেই হরিহরের, সে তো অন্নদামঙ্গলে আছে, এতে তো নেই। পরে পান মুখে দিয়ে সুর করিয়া পড়িতে থাকে। রাজা বলে, শোনো শোনো মুনির নন্দন, কহিব অপূর্ব কথা না যায় বর্ণন। সোমদত্ত নামে রাজা সিন্ধু দেশে ঘর, দেবদী যে হিংসা সদা অতি। অপু অমনি মায়ের মুখের কাছে হাতখানি পাতিয়া বলিত, আমায় একটু পান। মা চিবানো পান নিজের মুখ হইতে ছেলের প্রসারিত হাতের উপর রাখিয়া বলিত, বড্ড তেতো, এই খয়েরগুলোর দোষ। রোজ হাটে বারণ করি ও খয়ের যেন না আনে, তবুও। জানালার বাহিরে বাঁশবনের দুপুরে রৌদ্র মাখানো শ্যাওড়া ঘেটু বনের দিকে চাহিয়া চাহিয়া মহাভারতের, বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যায়। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তাহার কাছে। ইহার কারণ কর্ণের উপর তাহার কেমন একটা মমতা হয়। রথের চাকা মাটিতে পুঁতিয়া গিয়েছে, দুই হাতে প্রাণপণে সেই চাকা মাটি হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছেন। সেই নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুঁড়িয়া মারিয়া ফেলিলেন। মায়ের মুখে এ অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশুহৃদয় পূর্ণ হইয়া উঠিত। চোখের জল বাগ মানিত না। চোখ ছাপাইয়া তাহার নরম তুলতুলে গাল বাহিয়া গড়াইয়া পড়িত। সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখে জল পড়ার যে আনন্দ, তাহা তাহার মনোরাজ্যে নব অনুভূতি সজীবত্ব লইয়া পরিচিত হইতে লাগিল। জীবনপথের যে দিক মানুষের চোখের জলে, দীনতায় মৃত্যুতে আশাহত, ব্যর্থতায় বেদনার করুণ পুরনো বইখানার ছেঁড়া পাতার ভরপুর গন্ধে
মায়ের মুখের মিষ্টি সুরে, রৌদ্রভরা দুপুরের মায়া আঙ্গুলি নির্দেশ, তাহার শিশুদৃষ্টি অস্পষ্টভাবে সে পথের সন্ধান পাইত। বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোঁকে দাঁড়াইয়া দূরের সে অশ্বত্থ গাছটার দিকে একদিন চাহিয়া দেখে। হয়তো কড়া চৈত্র বৈশাখের রোদ্রে গাছটার মাথা ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট, নয়তো বৈকালের রাঙা রোদ অলসভাবে গাছটার মাথায় জড়াইয়া আছে। সকালের চেয়ে এই বৈকালের রাঙা রোদ মাখানো গাছটার দিকে চাহিয়াই তাহার মন কেমন করিত। কর্ণ যেন ওই অশ্বত্থ গাছটার ওপারে আকাশের তলে অনেক দূরে কোথায় এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে। রোজই তোলে মহাবীর, কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ বিজয় বীর অর্জুন নহে, যে রাজ্য পাইল, মান পাইল, রথের উপর হতে বাণ ছুঁড়িয়া বিপন্ন শত্রুকে নাশ করিল। বিজয়ী কর্ণ যে মানুষের চিরকালে চোখের জলে জাগিয়া রহিল, মানুষের বেদনায় অনুভূতিতে সহচর হইয়া বিরাজ করিল সে। একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে। একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে লইয়া সে বাড়ির পিছনে বাঁশবাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে, তারপর দ্রোণ তো একেবারে 10 বাণ ছুড়লেন। অর্জুন করলেন কি, একেবারে 200টা বাণ দিলেন মেরে। তারপর ওহ, সে কি যুদ্ধ! বাণের চোটে চারদিক অন্ধকার হয়ে গেল। এখানে সে মনে মনে যতগুলি বাণ হইলে তাহার আশা মিটে তাহার কল্পনা করে, যদিও তাহার কল্পনার ধারা মার মুখে কাশিদাসী মহাভারতে বর্ণিত যুদ্ধের প্রণালী সম্বন্ধে যাহা শোনা আছে তাহা অতিক্রম করে না। তারপর তো অর্জুন করলেন কি, ঢাল তলোয়ার নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন। পরে এই যুদ্ধ, দুর্যোধন এলেন, ভীম এলেন, বাণে বাণে আকাশ অন্ধকার করে ফেলেছে। আর কিছু দেখা গেল না। মহাভারতের রথিগণ মাত্র 18 দিবস যুদ্ধ করিয়া নাম কিনিয়া গিয়াছেন, কিন্তু রক্তমাংসের দেহে জীবন্ত থাকিলে তাহারা বুঝিতে পারিতেন যশলাভের পথ ক্রমশই কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে। বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্র চালনা করিতে পারিতেন কি? গ্রীষ্মকালের দিনটা, বৈশাখের মাঝামাঝি। নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোণগুরু বড় বিপদে পড়িয়াছিলেন। কপিধ্বজ রথ একেবারে তাহার ঘাড়ের উপরে। গান্ডীব ধনু হইতে ব্রহ্মাস্ত্র মুক্ত হইবার বিলম্ব চক্ষের পলক মাত্র। কুরু সৈন্যদলে হাহাকার উঠিয়াছে। এমন সময় শ্যাওড়াবনের ওদিক হইতে হঠাৎ কে কৌতূহলের কণ্ঠে জিজ্ঞাসা করিল, ও কি রে অপু? অপু চমকিয়া উঠিয়া আকর্ণ টানা জ্যাকে হঠাৎ ছাড়িয়া দিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে। অপু চাহিতেই বলিল, হ্যাঁ রে পাগলা, আপন মনে কি বকছিস বিড়বিড় করে, আর হাত পা নাড়ছিস? পরে সে ছুটি আসিয়া সস্নেহে ভাইয়ের কচি গালে চুমু খাইয়া বলিল, পাগল, পাগল কোথাকার একটা। কি বকছিলি রে আপন মনে? অপু লজ্জিত মুখে বারবার বলিতে লাগিল, যা বকছিলাম বুঝি, আচ্ছা যা। অবশেষে দুর্গা হাসি থামাইয়া বলিল, আয় আমার সঙ্গে। পরে সে অপুর হাত ধরিয়া বনের মধ্যে লইয়া চলিল। খানিক দূর গিয়া হাসি মুখে আঙ্গুল দিয়ে দেখাইয়া বলিল, দেখেছিস কত নোনা পেকেছে, এখন কি করে পারা যায় বল দেখি। অপু বলিল, ওহ অনেক রে দিদি, একটা কঞ্চি নিয়ে পারা যায় না? দুর্গা বলিল, তুই এক কাজ কর, ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে আকুশিটা নিয়ে আয় দেখি, আকুশি দিয়ে টান দিলে পড়ে যাবে, দেখিস এখন। অপু বলিল, তুই এখানে দাঁড়া দিদি, আমি আনছি। অপু আকুশি আনিলে দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়াও 4-5টার বেশি ফল পাড়িতে পারিল না। খুব উঁচু গাছ, সর্বোচ্চ ডালে যে ফল আছে তাহা দুর্গা আকুশি দিয়াও নাগাল পাইল না। পরে সে বলিল,
চল আজ এগুলো নিয়ে যাই, নাইবার বেলায় মাকে সঙ্গে আনবো, মার হাতে ঠিক নাগাল আসবে। দে নোনাগুলো আমার কাছে, তুই আকুশিটা নে। নোলক পড়বি? একটা নিচু ঝোপের মাথায় ওর কলমি লতায় সাদা সাদা ফুলের কুঁড়ি। দুর্গা হাতের ফলগুলো নামাইয়া নিকটের ফুলের কুঁড়ি ছিঁড়িতে লাগিল। বলিল, এদিকে সরে আয়, নোলক পরিয়ে দিই। তাহার দিদি ওর কলমি ফুলে নোলক পরিতে ভালোবাসে। বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায়ই খুঁজিয়া আনিয়া নিজে পড়ে, ওই ইতিপূর্বে কয়েকবার অপুকেও পড়াইয়াছে। অপু কিন্তু মনে মনে নোলক পড়া পছন্দ করে না। তাহার ইচ্ছে হইল বলে, নোলক তাহার দরকার নাই। তবে দিদির ভয়ে সে কিছুই বলিল না। দিদিকে চটাবার ইচ্ছা তাহার আদৌ নাই, কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করিয়া তাকে লুকাইয়া খাওয়ায়। এমন সব জিনিস জুটে আনে যাহা হয়তো কুপথ্য হিসেবে উহাদের খাইতে নিষেধ আছে। কাজে অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না। একটা কুড়ি ভাঙিয়া সাদা জলের মতো যে আঠা বাহির হইল, তাহার সাহায্যে দুর্গা অপুর নাকে কুড়িটা আটিয়া দিল। পরে নিজেও একটা পড়িল। তারপর ভাইয়ের চিবুকে হাত দিয়া নিজের দিকে ভালো করিয়া ফিরিয়া বলিল, দেখি কেমন দেখাচ্ছে। বাহ, বেশ হয়েছে, চল মাকে দেখাই গে। অপু লজ্জিত মুখে বলিল, না দিদি। চল না, খুলে ফেলিস নে যেন, বেশ হয়েছে। বাড়ি আসিয়া দুর্গা নোনা ফলগুলি রান্নাঘরে দাওয়ায় নামায়া রাখিল। সর্বজয়া রাঁধিতেছিল। দেখিয়া খুব খুশি হয়ে বলিল, কোথায় পেলি রে? দুর্গা বলিল, ওই লিচু জঙ্গলে, অনেক আছে, কাল গিয়ে তুমি পারবে মা? এমন পাকা, একেবারে সিঁদুরের মতো রাঙা। সে আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, দেখো মা। অপু নোলক পুরিয়া দিদির পেছনে দাঁড়াইয়া আছে। সর্বজয়া হাসিয়া বলিল, ও মা, ও আবার কে রে? কে, চিনতে তো পারছি নে। অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুড়ি খুলিয়া ফেলিল। বলিল, ওই দিদি পরিয়ে দিয়েছে। দুর্গা হঠাৎ বলিয়া উঠিল, চল রে অপু, ওই কোথায় ডুগডুগি বাজছে, চল, বাদর খেলাতে এসেছি ঠিক, শিগগির আয়। আগে আগে দুর্গা ও তাহার পেছনে পেছনে অপু ছুটিয়া বাটির বাহির হইয়া গেল। সম্মুখের পথ বাহিয়া বাঁদর নয়, ওপাড়া চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে। ওপাড়ায় তাহার দোকান। তাছাড়া সে আবার গুড়ের ও ধানের ব্যবসাও করে, কিন্তু পুঁজি কম হওয়ায় কিছুতে সুবিধা করিতে পারে না। অল্প দিনেই ফেল মারিয়া বসে। তখন হয়তো মাথায় করিয়া হাটে হাটে আলু, পটল, কখনো পান বিক্রয় করিয়া বেড়ায়। শেষে তাতেও যখন সুবিধা হয় না, তখন হয়তো সে ঝুলি ঘাড়ে করিয়া জাত ব্যবসা আরম্ভ করে। পরে হঠাৎ একদিন দেখা যায় যে আবার পাথরে চুন মাথায় করিয়া বিক্রয় করিয়া বেড়াইতেছে। লোকে বলে একমাত্র মাছ ছাড়া এমন কোনো জিনিস নাই যাহা তাহাকে বিক্রয় করিতে দেখা যায় নাই। কাল দশহরা, লোকে আজ হইতে মুরকি সন্দেশ কিনিয়া রাখিবে। চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এ বাড়ি ঢুকিল না, কারণ সে জানে এ বাড়ির লোক কখনো কিছু কেনে না। তবু দুর্গা অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, চাই না কি? অপু দিদির মুখের দিকে চাহিল। দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়া বলিল, না। চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথার চাঙ্গারি নামাইতেই বাড়ির ছেলেমেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। ভুবন মুখুজ্জে অবস্থা সম্পন্ন লোক, বাড়িতে ৫-৬টা গোলা আছে। এ গ্রামে অন্নদা রায়ের নিচেই জমিজমা ও সম্পত্তি বিষয়ে তাহার নাম করা যাইতে পারে। ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন মারা গিয়াছেন। বর্তমানে তাহার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী সংসারের কর্ত্রী। সেজ বউয়ের বয়স ৪০-এর উপর হইবে। অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে। সেজ বউ একখানা মাজা পিতলের সরাই করিয়া চিনিবাসের নিকট হইতে মুরকি, সন্দেশ, বাতাসা দশহরা পূজার জন্য লইলেন। ভুবন মুখুজ্জের ছেলে মেয়ে ও তাহার নিজের ছেলে সুনীল সেইখানে দাঁড়াইয়াছিল। তাহাদের জন্য খাবার কিনিলেন। পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সেজ বউ নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়া বলিলেন,
যাও না, রোয়াকে উঠে গিয়ে খাও না, এখানে ঠাকুরের জিনিস, মুখ থেকে ফেলে এটো করে বসবে। চিনিবাস চাঙ্গারি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল। দুর্গা বলিল, আয় অপু, চল দেখি গে টুনুদের বাড়ি। ইহারা সদর দরজা পার হইতেই সেজব মুখ ঘুরিয়া বলিয়া উঠিলেন, দেখতে পারিনি বাপু, ছুরিটার যে কি হ্যাংলা স্বভাব, নিজের বাড়ি আছে, গিয়ে বসে কিনে খা গে, জানা, তা না লোকের দৌড় দৌড়, যেমন মা তেমনি ছা। ইহাদের বাটির বাহির হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবার সুরে বলিল, চিনিবাসের ভারী তো খাবার, বাবার কাছ থেকে দেখিস, রথের সময় 4টে পয়সা নেব, তুই 2টো, আমি 2টো, তুই আর আমি মুরগি কিনে খাবো। খানিকটা পরে ভাবিয়া অপু জিজ্ঞাসা করিল, রথের আর কতদিন আছে রে দিদি? কয়েক মাস কাটিয়া গিয়াছে। সর্বজয়া ভুবন মুখুজ্জের বাড়ির কুয়া হইতে জল তুলিয়া আনিল। পিছনে পিছনে অপু মায়ের আঁচল মুঠা পাকাইয়া ধরিয়া ও বাড়ি হইতে আসিল। সর্বজয়া খরা নামাইয়া রাখিয়া বলিল, তা তুই পেছনে পেছনে অমন করে ঘুরতে লাগলি কেন বল দেখি? ঘরকন্যার কাজকর্ম সারব, তবে তো খাটে যাব, কাজ করতে দিবি না না? অপু বলিল, তা হোক, কাজ তুমি ওবেলা করো এখন মা, তুমি যাও খাটে। পরে মায়ের সহানুভূতি আকর্ষণের আশায় অতীব করুণ স্বরে কহিল, আচ্ছা, আমার খিদে কি পায় না? আজ 4 দিন যে খাইনি। খাওনি তো করব কি? রোদ্দুরে বেরিয়ে বেরিয়ে জ্বর বাঁধিয়ে বসবে, বললে কথা কানে নাও নাকি তোমরা? চিষ্টির কাজ করব, তবে তো খাটে যাব, বসে তো নেই। যা, ওরকম দুষ্টুমি করিস নে, তোমাদের ফরমাস মতো কাজ করবার সাধ্যই আমার নেই, যা। অপু মায়ের আঁচল আরও জোর করিয়া মুঠা পাকাইয়া ধরিয়া বলিল, কখনো তোমায় কাজ করতে দেব না, রোজই তো কাজ করো, একদিন বুঝি বাদ যাবে না? এক্ষুনি ঘাটে যাও। না, আমি শুনব না, করো দেখি কেমন কাজ করবে। সর্বজয়া পুত্রীর দিকে চাহিয়া বলিল, ওরকম দুষ্টুমি করে না, ছি, এই হয়ে গেল বলে, আর একটুখানি সবুর করো, ঘাটে যাব, ছুটে এসে তোমার ভাত চড়িয়ে দেব। দুষ্টুমি করে কি? ছাড়ো আঁচল, কখানা পলতার বড়া ভাজা খাবি বল দেখি। ঘণ্টাখানেক পরে অপু মহা উৎসাহের সহিত খাইতে বসিল। গ্লাস তুলিয়া সে ঢকঢক করিয়া অর্ধেকখানি খালি করিয়া ফেলিয়া পরে আরও 2-1 গ্রাস খাইয়া কিছু ভাত পাতের নিচে ছড়াইয়া বাকি জলটুকু শেষ করিয়া হাত তুলিয়া বসিল। কই খাচ্ছিস কই? এতক্ষণ তো ভাত ভাত করে হাঁপাচ্ছিলি। পলতার বড়া, পলতার বড়া, ওই তো সবই ফেলে রাখলি, খেলি কি তবে? সর্বজয়া 1 বাটি দুধ ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল। দেখি হাঁ করো, তোমার কপালখানায় মন্ডা না মেঠাই না, 2টো ভাত আর ভাত, তা ছেলে দশা দেখলে তো হয়ে আসে। রোজ ভাত খেতে বসে মুখ কাচুমাচু, বাঁচবে কি খেয়ে? বাঁচতে কি এসেছ? আমায় জ্বালাতে এসেছ, বই তো নয়। ওরকম মুখ ঘুরিও না, ছি। হাঁ করো লক্ষ্মী, দেখি এই দলাটা হলেই হয়ে গেল। আবার ওবেলা টুনুদের বাড়িতে মনসার ভাসান হবে, তুই জানিস না বুঝি? শিগগির শিগগির খেয়ে নিয়ে চলো, আমরা সব। দুর্গা বাড়ি ঢুকিল। কোথা হইতে ঘুরিয়া আসিতেছে, 1 পা ধুলা, কপালের সামনে 1 গোছা চুল সোজা হইয়া প্রায় 4 আঙ্গুল উঁচু হইয়া আছে। সে সবসময় আপন মনে ঘুরিতেছে। পাড়ায় সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে তার বড় একটা খেলাধুলা নাই। কোথায় কোন ঝোপে বইচি পাকিল, কাদের বাগানে কোন গাছটা আমের গুটি বাঁধিয়াছে, কোন বাঁশতলায় শিয়াকুল খাইতে মিষ্ট, এসব তাহার নখদর্পণে। পথে চলিতে চলিতে সে সর্বদা পথের 2 পাশে সতর্ক দৃষ্টিতে চাহিয়া দেখিতে দেখিতে চলিয়াছে। কোথাও কাঁচ পোকা বসিয়াছে কিনা, যদি কোথাও কণ্টিকারি গাছের পাকা ফল দেখিতে পাইল, তৎক্ষণাৎ খেলাঘরের বেগুন করিবার জন্য তাহা তুলিতে বসিয়া যাইবে। হয়তো পথে কোথাও বসিয়া সে নানা রকম খপড়া লইয়া ছুঁড়িয়া পরীক্ষা করিয়া দেখিতেছে গঙ্গা যমুনা খেলায় কোনখানায় ভালো তাক হয়। পরীক্ষা যেখানে ভালো বলিয়া প্রমাণিত হইবে, সেখানে সযত্নে আঁচলে বাঁধিয়া লইবে। সর্বদেশে পুতুলের বাক্স ও খেলাঘরে সরঞ্জাম লইয়া মহাব্যস্ত। সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল। সর্বজয়া বলিল, এলে, এসো, ভাত তৈরি, খেয়ে আমায় উদ্ধার করো, তারপর আবার কোন দিকে বেরোতে হবে বেরো। বৈশাখ মাসের দিন সকলের মেয়ে দেখোগে যাও, সেজুতি করছে, শিব পুজো করছে,
আর অত বড় ধাড়ি মেয়ে দিন রাত কেবল টোটো। সেই সকাল হতে না হতেই বেরিয়েছে, আর এখন এলো বেলা দুপুর ঘুরে গিয়েছে। এখন এলো মেয়ে, ঠিক যেন দুলে কি বাগদিদের কেউ। বিয়েও হবে ওই দুলে বাগদিদের বাড়িতেই। আঁচলগুলি কি ধন দৌলত বাঁধা খোল। দুর্গা ভয়ে ভয়ে আঁচলের খুঁট খুলিতে খুলিতে কহিল, ওই রায় কাকাদের বাড়ির সামনে কালকাসুন্দে গাছে। পরে ঢোক গিলিয়া কহিল, এই অনেক বেনে বউ, তাই। বেনে বউয়ের কথায় হৃদয় গলে না এমন পাষাণ জীব জগতে অনেক আছে। সর্বজা তেলে বেগুনে জ্বলিয়া কহিল, তোর বেনে বউয়ের নিকুচি করেছে। যত ছাই আর ভস্য রাত দিন রেধে নিয়ে ঘুরছেন। আজ টান মেরে তোমার পুতুলের বাক্সে বাঁশতলের ডোবায় যদি না ফেলি তবে। সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল। আগে আগে ভুবন মুখুজ্জের বাড়ির সেজু ঠাকুরন, পেছনে পেছনে তাহার মেয়ে টুনু ও দেওরের ছেলে সতু। তাহাদের পিছনে আর 4-5টি ছেলে মেয়ে সম্মুখ দরজা দিয়া বাড়ি ঢুকিল। সেজু ঠাকুরন কোনো দিকে না চাহিয়া বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হনহন করিয়া ভেতরের দিকে রোয়াকে উঠিলেন। নিজের ছেলের দিকে ফিরিয়া বলিলেন, কই নিয়ে আয়, বের কর পুতুলের বাক্স দেখি। এবারের কেহ কোনো কথা বলিবার পূর্বেই টুনু ও সতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল, এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর এক ছড়া পুতির মালা বাহির করিয়া বলিল, এই দেখো মা, আমার সেই মালাটা সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে। সতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটা কত কামের গুটি বাহির করিয়া বলিল, এই দেখো জেঠিমা, আমাদের সোনামুখী গাছের আম পেড়ে এনেছে। ব্যাপারটা তো হঠাৎ হয়ে গেল, বা ইহাদের গতিবিধি এবাড়ির সকলের কাছে এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়ে কোনো কথা বাহির হয় নাই। এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া পাইয়া বলিল, কি কি খুড়িমা, কি হয়েছে? পরে সে রান্নাঘরে দাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল। এই দেখো না কি হয়েছে, কীর্তিখানা দেখো না একবার। তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুতির মালা চুরি করে নিয়ে এসেছে। মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান। তারপর সতু গিয়ে বলল যে তোর পুতির মালা দুর্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম। দেখো একবার কাণ্ড, তোমার ও মেয়ে কম নাকি? চোর, চোরের ব্যাহদ্য চোর। আর এই দেখো না, বাগানের আমগুলো গুটি পড়তে দেরি হয় না, চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে। যুগপৎ 2 চুরির অতর্কিততায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠ্যাস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, এনেছি সে মালা ওদের বাড়ি থেকে? দুর্গা কথার উত্তর দিতে না দিতে সেজ বউ বলিলেন, না আনলে কি আর মিথ্যে করে বলছি নাকি? বলি এই আম কটা দেখো না, সোনামুখীর আম চেনো নাকি? এও কি মিথ্যে কথা? সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল, না সেজু খুড়ি, আপনার মিথ্যে কথা তো বলিনি, আমি ওকে জিজ্ঞেস করছি। সেজু ঠাকুরন হাত নাড়িয়া ঝাঁঝের সহিত বলিলেন, জিজ্ঞেস করো আর যা করো বাপু, ও মেয়ে সোজা মেয়ে হবে না, আমি বলে দিচ্ছি। এ বয়সে যখন চুরিবিদ্যে ধরেছে তখন এরপর যা হবে সে টেরই পাবে। চল রে সতু, নে আমের গুটিগুলো বেঁধে নে, বাগানের আমগুলো লক্ষ্মী ছাড়া ছুরি জ্বালায় যদি চোখে দেখবার জো আছে। টুনু, মালা নিয়েছিস তো? সর্বজয়া কি জানি কেমন একটু রাগ হইল। ঝগড়াতে সে কিছু পিছু হটবার পাত্র নয়। বলিল, পুতির মালার কথা জানি নে সেজু খুড়ি, কিন্তু আমের গুটিগুলো সেগুলো পেরেছে কি তলা থেকে কুড়িয়ে এনেছে তা গায়ে তো নাম লেখা নেই সেজু খুড়ি। আর ছেলে মানুষ যদি ধরো এনেই থাকে। সেজু ঠাকুরন অগ্নিমূর্তি হয়ে বলিলেন, বলি কথাগুলো তো বেশ কেটে কেটে বলছো। বলি আমের গুটিতে নাম লেখা না হয় নেই, তোমাদের কোন বাগান থেকে এগুলো এসেছে তা বলতে পারো? বলি টাকাগুলিতে তো নাম লেখা ছিল না, তা তো হাত পেতে নিতে পেরেছিলে। আজ 1 বছরের উপরে হয়ে গেল, আজ দেব কাল দেব, আসবো এখন ওবেলা, টাকা দিয়ে দিও। ও আমি আর রাখতে পারবো না, টাকার জোগাড় করে রেখো বলে দিচ্ছি। দলবল সহ সেজু ঠাকুরন দরজার বাহির হইয়া গেলেন। সর্বজয়া শুনিতে পাইল পথে কাহার কথার উত্তরে তিনি বেশ উচ্চকণ্ঠে বলিতেছেন, ওই এবারে ছুরিটা টুনুর বাক্স থেকে এই পুতির মালা ছড়াটা চুরি করে নিয়ে গিয়ে করেছে কি নিজের বাক্সে লুকিয়ে রেখেছে। আর দেখো না এ আমগুলো, পাশেই বাগান, যত ইচ্ছে পারলেই হলো, তাই বলতে গেলাম।
তা আমায় আবার কেটে কেটে বলছে। এখানে সেজ বউ সর্বজয়ার কথা বলিবার ভঙ্গি নকল করিলেন। তা এনেছে ছেলে মানুষ, ওরকম এনেই থাকে, ওতে কি তোমার নাম লেখা আছে নাকি? এরপর সুর নিচু করিয়া বলিলেন, মাই কি কম চোর নাকি? মেয়ের শিক্ষা কি আর অমনি হয়েছে? বাড়ি শুধু সব চোর। অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। সে ফিরিয়া দুর্গার রুক্ষচলের গোছা টানিয়া ধরিয়া ডাল ভাত মাখা হাতেই দূরদার করিয়া তাহার পিঠে কিলের উপর কিল ও চরের উপর চর মারিতে মারিতে বলিতে লাগিল, আপদবালায় একটা কোথেকে এসে জুটেছে, মোলে আপদ চুকে যায়, মরেও না যে বাঁচি, হাড় জুড়োই, বেরো, বাড়ি থেকে দূর হয়ে যা, যা এক্ষুনি বেরো। দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কি দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছা দু এক গাছা সর্বজয়ার হাতে থাকিয়া গেল। অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল। দিদি পুতির মালা চুরি করিয়া আনিয়াছিল কিনা তাহা সে জানে না। পুতির মালাটা সে ইহার আগে কোনোদিন দেখে নাই, কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে। কাল বৈকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখীর তলায় আম কটা পড়িয়াছিল। দিদি কুড়াইয়া লইল। সে জানে কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে, ও অপু, এবার সে আমের গুটিগুলো জারাবো, কেমন তো? কিন্তু মা অসুবিধাজনকভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় নাই। দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এভাবে লইয়া গেল। তাহার উপর আবার দিদি এরূপভাবে মারও খাইল। দিদির চুল ছিঁড়িয়া যাওয়ায় মায়ের উপর তাহার অত্যন্ত রাগ হইল। যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের একগোছা খাড়া হইয়া বাতাসে উড়ে, তখনই কি জানি কেন দিদির উপর অত্যন্ত মমতা হয়। কেন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই, সে যেন একা কোথাও হইতে আসিয়াছে, উহার সাথে কেহ এখানে নাই। কেবলই মনে হয় কেমন করিয়া সে দিদির সকল দুঃখ গুচাইয়া দিবে, সকল আভা পূরণ করিয়া তুলিবে। তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না। খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল, কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া যাইতেছিল। বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি, পটলিদের বাড়ি, ন্যাড়াদের বাড়ি, একে একে সকল বাড়ি খুঁজিল। দিদি কোথাও নাই। রাজকৃষ্ট পালিতের স্ত্রী খাট হইতে জল লইয়া আসিতেছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিল, জেঠিমা, আমার দিদিকে দেখেছ? সে আজ ভাত খায়নি, কিছু খায়নি। মা তাকে আজ বড্ড মেরেছে, মার খেয়ে কোথায় পালিয়েছে দেখেছ জেঠিমা? বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল, বাঁশবাগানে সে যদি বসিয়া থাকে, সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখি। সে খিড়কি দরজা দিয়া বাড়ি ঠুকিয়া দেখিল বাড়িতে কেহ নাই। তাহার মা বোধহয় ঘাটে কি অন্য কোথাও গিয়াছে। বাড়িতে বৈকালের ছায়া পড়িয়া আসিয়াছে। সম্মুখের দরজার কাছে যে বাঁশঝাড় ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার একগাছা ঝুলিয়া পড়া শুকনো কঞ্চিতে তাহার পরিচিত সেই লেজ ঝোলা হলদে পাখিটা আসিয়া বসিয়াছে। রোজই সন্ধ্যার কিছু পূর্বে সে কোথাও হইতে আসিয়া এই বাঁশঝাড়ের ওই কঞ্চিখানার উপর বসে। রোজ রোজ বসে। আরও কত কি পাখি চারিদিকের বনে কিচকিচ করিতেছে। নীলমণি রায়দের পোড়ো ভিটা গাছপালায় ঘন ছায় ভরিয়া গিয়াছে। অপু রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অশ্বত্থ গাছটার মাথার দিকটা চাহিয়া দেখিল। একটু একটু রাঙা রোদ গাছের মাথায় এখনও মাখানো। মগডালে একটা কি সাদা মতো দুলিতেছে, হয় বক নয় কাহারও ঘুড়ি ছিঁড়িয়া আটকাইয়া ঝুলিতেছে। সমস্ত আকাশ জুড়িয়া যেন ছায়া আর অন্ধকার নামিয়া আসিতেছে। চারদিক নির্জন, কেহ কোনো দিকেই নাই। নীলমণি রায়ের পোড়ো ভিটায় কচুঝাড়ের কালো ঘন সবুজ নতুন পাতা চকচক করিতেছে। তাহার মন হঠাৎ হু হু করিয়া উঠিল। কতক্ষণ হইল সেই গিয়াছে, বাড়ি আসে নাই। কোথায় গেল দিদি? ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা মিলিয়া উঠানে ছুটাছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে। রানু তাহাকে দেখিয়া ছুটি আসিল। ভাই, অপু এসেছে, ও আমাদের দিকে হবে, আয় রে অপু। অপু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল, আমি খেলব না রানুদি, দিদিকে দেখেছ? রানু জিজ্ঞাসা করিল, দুগ্গা? না, তাকে তো দেখিনি। বকুলতলায় নেই তো? বকুলতলার কথা তাহার মনেই হয় নাই।
সেখানে দুর্গা প্রায়ই থাকে বটে। ভুবন মুখুজ্জের বাড়ি হইতে সে বকুলতলায় গেল। সন্ধ্যা হইয়া আসিয়াছে। বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়ায় আছে। তলাটা অন্ধকার, কেহ কোথাও নাই। যদি কোনো দিকে গাছপালার আড়ালে থাকে। সে ডাক দিল, দিদি, ও দিদি। অন্ধকার গাছটায় কেবল কতগুলো বক পাখা ঝাটপাট করিতেছে মাত্র। অপু ভয়ে ভয়ে উপরের দিকে চাহিয়া দেখিল। বকুলতলা হইতে একটু দূরে ডোবার ধারে খেজুর গাছ আছে। এখন ঠাসা খেজুরের সময়। সেখানে তাহার দিদি মাঝে মাঝে থাকে বটে, কিন্তু অন্ধকার হইয়া গিয়াছে। ডোবাটার দুই ধারে বাঁশবন। সেখানে যাইয়া দেখিতে তাহার সাহস হইল না। বকুল গাছের গুড়ির কাছে সরিয়া গিয়া সে দু একবার চিৎকার করিয়া ডাকিল। ভাটশেওড়া বনে কি জন্তু তাহার গলার সাড়া পাইয়া খসখস শব্দ করিয়া ডোবার দিকে পালাইল। বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ সে থমকিয়া দাঁড়াইল। সামনে সেই গাব গাছটা। এক সন্ধ্যার পর এই গাব গাছের তলার পথ দিয়া যাওয়া সর্বনাশ। গায়ে কাটা দিয়া উঠে। কেন যে তাহার এই গাছটার নিচে দিয়া যাইতে ভয় করে তাহা সে জানে না। কোনো কারণ নাই, এমনিই ভয় করে, এবং কারণ কিছু নাই বলিয়া ভয় অত্যন্ত বেশি করে। এত দেরি পর্যন্ত সে কোনোদিন বাড়ির বাহিরে থাকে নাই। আজ তাহার সে খেয়াল হইল না। মন ব্যস্ত ও অন্যমনস্ক না থাকিলে সে কখনোই এ পথে আসিত না। অপু খানিক্ষণ অন্ধকার গাবতলাটার দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া ফিরিল। তাহাদের বাড়ি যাইবার আর একটা পথ আছে। একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাবতলার এ অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায়। পটলির ঠাকুরমা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেপিলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন। পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন। উঠানের মাচাতলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে। অপু বলিল, দিদিকে খুঁজতে গিয়েছিলাম ঠাকমা, বকুলতলার থেকে আসতে আসতে। ঠাকুরমা বলিলেন, দুগ্গা এই তো বাড়ি গেল, এই কতক্ষণ যাচ্ছে, ছুটে যা দেখি, বোধহয় এখনো বাড়ি গিয়ে পৌঁছায়নি। সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিল। পিছন হইতে পটলির বোন রাজি চেঁচাইয়া বলিল, কাল সকালে আসিস অপু, আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি, ঢেকশালের পিছনে নিমতলায়, দুগ্গাকে বলিস। তাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়ায় গেল। দুর্গা আর্তস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়াইয়া বাহির হইতেছে। পেছনে পেছনে তাহার মা কি একটা হাতে মারিতে মারিতে তাড়া করিয়া ছুটিয়া আসিয়াছে। দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পলাইল। মা দরজা হইতে ধাবমানা মেয়ের পিছনে চেঁচাইয়া বলিল, যাও, বেরো, একেবারে জন্মের মতো যাও, আর কখনো বাড়ি যেন ঠুকতে না হয়। বালাইয়াপদ চুকে যাক, একেবারে ছাতিমতলায় দিয়ে আসি। ছাতিমতলায় গ্রামের শ্মশান। অপু সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল। তাহার মা সবেমাত্র ভেতরের বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটা রোয়াকের ধার হইতে উঠিয়া লইতেছে। সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকতেই তাহার মা তাহার দিকে চাহিয়া বলিল, তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি? মোটে তো আজ ভাত খেয়েছ? তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল। দিদি আবার মার খাইল কেন? সে এতক্ষণ কোথায় ছিল? দুপুরবেলা দিদি কি খাইল? সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে? কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল। পরে ভয়ে ভয়ে প্রদীপ উস্কাইয়া নিজের ছোট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল। সে পড়ে মোটে তৃতীয় ভাগ, কিন্তু তাহার দপ্তরে দুখানা মোটা মোটা ভারী ইংরেজি কি বই, কবিরাজি ঔষধের তালিকা, একখানা পাতা ছেঁড়া দাশুরায়ের পাঁচালি, একখানা ১৩০৩ সালের পুরাতন পাজি প্রভৃতি আছে। সে নানা স্থান হইতে চাহিয়া এগুলি জোগাড় করিয়াছে, এবং এগুলি না পড়িতে পারিলেও রোজ একবার করিয়া খুলিয়া দেখে। খানিক্ষণ দেওয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল, পরে আর একবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতা ছেঁড়া দাশুরায়ের পাঁচালিখানা খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছে। এমন সময়ে সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিয়া বলিল, এসো, খেয়ে নাও দেখি। অপু দ্বিরুক্তি না করিয়া বাটি উঠাইয়া দুধ চুমুক দিয়া খাইতে লাগিল।
অন্যদিন হলে এত সহজে দুধ খাইতে তাকে রাজি করানো খুব কঠিন হইত। একটুখানি মাত্র খাইয়া সে বাটি মুখ হইতে নামাইল। সর্বজয়া বলিল, ও কি, নাও সবটুকু খেয়ে ফেলো, ওইটুকু দুধ ফেললে তবে বাঁচবে কি খেয়ে? অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল। সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রহিয়াছে, কিন্তু চুমুক দিতেছে না। তাহার বাটি শুধু হাতটা কাঁপিতেছে। পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাহিয়া ভয়ে কাঁদিয়া উঠিল। সর্বজয়া আশ্চর্য হয়ে বলিল, কি হলো রে, কি হয়েছে? জিভ কামড়ে ফেলেছিস? অপু মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাঁধ না মানিয়া ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, দিদির জন্য বড্ড মন কেমন করছে। সর্বজয়া অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্তস্বরে বলিতে লাগিলেন, কেঁদো না, অমন করে কেঁদো না। ওই পট্টিদের কি ন্যাড়াদের বাড়ি বসে আছে, কোথায় যাবে অন্ধকারে? কম দুষ্ট মেয়ে নাকি? সেই দুপুরবেলা বেরুলো, সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকি দেখা গেল না, না খাওয়া না দাওয়া। কোথায় ওপাড়ার পালিতদের বাগানে বসেছিল, সেখানে বসে কাঁচা আম আর জামরুল খেয়েছে। এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি, কেঁদো না অমন করে, আবার জ্বর আসবে, ছি। পরে সে আঁচল দিয়ে ছেলের চোখের জল মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাওয়াইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল। হা করো দেখি, লক্ষ্মী সোনা, উনি এলে ডেকে আনবেন এখন। একেবারে পাগল, কোথেকে একটা পাগল এসে জন্মেছে। আর এক চুমুক, হ্যাঁ। রাত অনেক হইয়াছে। উত্তরের ঘরে তক্তাপোষে অপু ও দুর্গা শুইয়া আছে। অপুর পাশে তাহার মায়ের শুইবার জায়গা খালি আছে, কারণ মা এখনও রান্নাঘরের কাজ সারিয়া আসে নাই। তাহার বাবা আহারাদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছেন। বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছেন। বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহারও সঙ্গে কোনো কথা বলে নাই। খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়াছে। অপু দুর্গার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিল, দিদি, মা কি দিয়ে মেরেছিল রে সন্ধেবেলা? তোর চুল ছিঁড়ে দিয়েছে? দুর্গার মুখে কোনো কথা নাই। সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার ওপর রাগ করেছিস দিদি? আমি তো কিছু করিনি। দুর্গা আস্তে আস্তে বলিল, না বই কি, তবে সতু কি করে টের পেল যে পুতির মালা আমার বাক্সে আছে? অপু প্রতিবাদের উত্তেজনায় উঠিয়া বসিল। না, সত্যি, আমি তোর গা ছুঁয়ে বলছি দিদি, আমি তো দেখাইনি। আমি জানি না যে তোর বাক্সে আছে। কাল সতু বিকেলবেলায় এসেছিল, ওর সে বড় রাঙা ভাটাটা নিয়ে আমরা খেলছিলাম। তারপর বুঝলি দিদি, সতু তোর পুতুলের বাক্স খুলে কি দেখছিল। আমি বললাম, ভাই তুমি আমার দিদির বাক্সে হাত দিও না, দিদি আমাকে বকে। সে সময় দেখেছে। পরে সে দুর্গার গায়ে হাত বুলিয়া বলিল, খুব লেগেছে রে দিদি, কোথায় মেরেছে মা? দুর্গা বলিল, আমার কানের পাশে মা একটা বাড়ি যা মেরেছে, রক্ত বেরিয়েছিল, এখনো কনকন করছে। এইখানে, এই দেখ হাত দিয়ে, এইখানে। তাই তোরে, কেটে গিয়েছে যে, একটু পিদিমের তেল লাগিয়ে দিব দিদি। থাকগে, কাল পালিতদের বাগানে বিকেলবেলা যাব, বুঝলি? কামরাঙ্গা যা পেকেছে, এই এত বড় বড়, কাউকে যেন বলিস নে। তুই আর আমি চুপি চুপি যাব। আমি আজ দুপুরবেলা দুটো পেড়ে খেয়েছি, মিষ্টি যেন গুড়। এদিনের ব্যাপারটা এরূপে ঘটিল। অপু বাবার আদেশে তালপাতে 7খানা ক খ হাতের লেখা শেষ করিয়া কি করা যায় ভাবিতে ভাবিতে বাড়ির মধ্যে দিদিকে খুঁজিতে গেল। দুর্গা মায়ের ভয়ে সকালে নাহিয়া আসিয়া ভিতরের উঠানে পেঁপেতলায় পুণ্যিপুকুরের ব্রত করিতেছে। উঠানে ছোট্ট চৌকোনা গর্ত কাটিয়া তাহার চারিধারে ছোলা মটর ছড়াইয়া দিয়াছিল। ভিজে মাটিতে সেগুলির অঙ্কুর বাহির হইয়াছে। চারিদিকে কলার ছোট বোক পুতিয়া ধারে পিটুলি গোলার আলপনা দিতেছে। পদ্মলতা, পাখি, ধানের শীষ, নতুন ওঠা সূর্য। দুর্গা বলিল, দাঁড়া, এই মন্তরটা বলে নিয়ে চল, এক জায়গায় যাব। কোথায় রে দিদি? চল না, নিয়ে যাব এখন, দেখিস এখন। পরে আনুষঙ্গিক বিধি অনুষ্ঠান সাঙ্গ করিয়া সে এক নিঃশ্বাসে আবৃত্তি করিতে লাগিল।
পুণ্যিপুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুরবেলা, আমি সতী লীলাবতী ভাইয়ের বোন ভাগ্যবতী। অপু দাঁড়াইয়া শুনিতেছিল, বিদ্রুপের ভঙ্গিতে হাসিয়া বলিল, ই। দুর্গা ছড়া থামাইয়া ঈষৎ লজ্জা মেশানো হাসির সঙ্গে বলিল, তুই ওরকম করছিস কেন? যা এখান থেকে, তোর এখানে কি, যা। অপু হাসিয়া চলিয়া গেল। যাইতে যাইতে আবৃত্তি করিতে লাগিল, আমি সতী লীলাবতী ভাই বোন ভাগ্যবতী, ভাই বোন ভাগ্যবতী। দুর্গা বলিল, তোমার বড় ইয়ে হয়েছে না, মাকে বলে তোমার ভ্যাং যেন বার করব এখন। ব্রতানুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল, চল, গড়ের পুকুরে অনেক পানফল হয়ে আছে, ভোদার মা বলছিল, চল নিয়ে আসি। গ্রামের একেবারে উত্তরাংশে চারিধারে বাঁশবন ও আগাছা এবং প্রাচীন আম কাঁঠালের বাগানের ভিতর দিয়া পথ। লোকালয় হইতে অনেক দূরে গভীর বন, যেখানে শেষ হয়েছে সেখানে মাঠের ধারে মজা পুকুরটা। কোনোকালে গ্রামের আদিবাসিন্দা মজুমদারদের বাড়ির চতুর্দিকে যে গড়খায় ছিল, তাহার অন্য অংশ এখন ভরাট হইয়া গিয়াছে। কেবল এইখানটাতে 12 মাস জল থাকে। ইহারই নাম গড়ের পুকুর। মজুমদারদের বাড়ির কোনো চিহ্ন এখন নাই। সেখানে পৌঁছিয়া তারা দেখিল, পুকুরে পানফল অনেক আছে বটে, কিন্তু কিনারার ধারে বিশেষ কিছু নাই, সবই জল হইতে দূরে। দুর্গা বলিল, অপু, একটা বাঁশের কঞ্চি দেখ তো খুঁজে, তাই দিয়ে টেনে আনব। পরে সে পুকুর ধারে ঝোপের শ্যাওড়া গাছ হইতে পাকা শ্যাওড়ার ফল তুলিয়া খাইতে লাগিল। অপু বনের মধ্যে কঞ্চি খুঁজিতে খুঁজিতে দেখিতে পাইয়া বলিল, ও দিদি, ও ফল খাসনি, দূর আশ্যাওড়ার ফল কি খায় রে, ও তো পাখিতে খায়। দুর্গা পাকা ফল টিপিয়া বীজ বাহির করিতে করিতে বলিল, আয় দেখি, দেখ দেখি খেয়ে, মিষ্টি যেন গুড়, কে বলেছে খায় না, আমি তো কত খেয়েছি। অপু কঞ্চি কুড়ানো রাখিয়া দিদির কাছে আসিয়া বলিল, খেলে যে বলে পাগল হয়, আমায় একটা দে দেখি দিদি। পরে সে খাইয়া মুখ একটু কাচুমাচু করিয়া বলিল, একটু একটু তেতো যে দিদি। তা একটু তেতো থাকবে না? তা থাক, মিষ্টি বল দেখি। কথা শেষ করিয়া দুর্গা খুব খুশি সহিত গোটা কতক পাকা ফল মুখের মধ্যে পুরিল। জন্মিয়া পর্যন্ত ইহারা কখনো কোনো ভালো জিনিস খাইতে পায় নাই, অথচ পৃথিবীতে ইহারা নতুন আসিয়াছে। জিওবা ইহাদের নতুন। তাহা পৃথিবীর নানা রস, বিশেষত মিষ্ট রস আস্বাদ করিবার জন্য লালায়িত। সন্দেশ মিঠাই কিনিয়া সে পরিতৃপ্তি লাভ করিবার সুযোগ ইহাদের ঘটে না। বিশ্বের অনন্ত সম্পদের মধ্যে তুচ্ছ বনগাছ হইতে মিষ্ট রস আহরণরত এইসব লুব্ধ দরিদ্র ঘরের বালক বালিকাদের জন্য তাই করুণাময়ী বনদেবীরা বনের তুচ্ছ ফুল ফল মিষ্টি মধুতে ভরাইয়া রাখেন। খানিকটা পরে দুর্গা পুকুরের জলে একটু নামিয়া বলিল, কত নাল ফুল রয়েছে অপু, দাঁড়া তুলছি। জলে আরও নামিয়া সে 2টা ফুলের লতা ধরিয়া টানিল, ডাঙায় ছুঁড়িয়া বলিল, ধর অপু। অপু বলিল, পানফল তো খুব জলে, ওখানে কি করে যাবি দিদি? দুর্গা একটা কঞ্চি দিয়া দূর জলের পানফলের গাছগুলো টানিবার চেষ্টা করিয়া পারিল না। বলিল, বড্ড গড়ানো পুকুর রে, গড়িয়ে যাচ্ছে ডুব জলে, নাগাল পাই কি করে? তুই এক কাজ কর, পেছন থেকে আমার আঁচল ধরে টেনে রাখ দেখি, আমি কঞ্চি দিয়ে পানফলের ওই ঝাঁকটা টেনে আনি। বনের মধ্যে হলদে কি একটা পাখি ময়না কাটা গাছের ডালের আগায় বসিয়া পাতা নাচাইয়া ভারী চমৎকার শীষ দিতেছিল। অপু চাহিয়া চাহিয়া দেখিতে বলিল, কি পাখি রে দিদি? পাখিটা কি এখন থাক, ধর দেখি বেশ করে আঁচলটা টেনে, গড়িয়ে যাব জোর করে। অপু পেছন হইতে আঁচল টানিয়া রহিল। দুর্গা পায়ে পায়ে নামিয়া যতদূর যায় কঞ্চি আগাইয়া দিল। কাপড় চোপড় ভিজিয়া গেল, তবু নাগাল আসে না। আরও একটুখানি নামিয়া আঙ্গুলের আগায় মাত্র কঞ্চিখানাকে ধরিয়া টানিবার চেষ্টা করিল। অপু টানিয়া ধরিয়া থাকিতে থাকিতে শক্তিতে আর কুলাইতেছে না দেখিয়া পিছন হইতে হাসিয়া উঠিল। হাসির সঙ্গে আঁচল ঢিলা হওয়াতে দুর্গা জলের দিকে ঝুঁকিয়া পড়িল, কিন্তু তখনই সামলাইয়া হাসিয়া বলিল, দূর, তুই যদি কোনো কাজের ছেলে, ধর ফের।
অতি কষ্টে একটা পানফলের ঝাঁক কাছে আসিল। দুর্গা কৌতূহলের সহিত দেখিতে লাগিল কতগুলো পানফল ধরিয়াছে। পরে ডাঙায় ছুড়িয়া দিয়া বলিল, বড্ড কচি, এখনো দুধ হয়নি মধ্যে, আর একবার ধর তো। অপু আবার পিছন হইতে টানিয়া ধরিয়া রহিল। খানিকটা থাকিবার পর সে দিদির দিকে ঝুঁকিবার সঙ্গে সঙ্গে টানের চোটে আবার দু এক পা জলের দিকে আগাইয়া আসিতে লাগিল। পরে কাপড় ভিজিয়া যায় দেখিয়া হিহি করিয়া হাসিয়া উঠিল। দুর্গা হাসিয়া বলিল, দূর। ভাই বোনের কলহাস্যে খানিকক্ষণ ধরিয়া পুকুর প্রান্তের নির্জন বাঁশবাগান মুখরিত হইতে লাগিল। দুর্গা বলিল, এতটুকু যদি জোর থাকে তোর গায়ে, গাবের ঠেকি কোথাকার। খানিকটা পরে দুর্গা জলে নামিয়া আরেকবার চেষ্টা করিয়া দেখিতেছে। অপু ডাঙায় দাঁড়িয়ে আছে। এমন সময় অপু পাশের একটা শাওড়া গাছের দিকে আঙ্গুল দেখায়া চেঁচাইয়া বলিয়া উঠিল, দিদি দেখ কি এখানে। পরে সে ছুটিয়া গিয়া মাটি খুঁড়িয়া কি তুলিতে লাগিল। দুর্গা জল হইতে জিজ্ঞাসা করিল, কি রে? পরে সে উঠিয়া ভাইয়ের কাছে আসিল। অপু ততক্ষণ মাটি খুঁড়িয়া কি একটা বাহির করিয়া কোচার কাপড় দিয়া মাটি মুছিয়া সাফ করিতেছে। হাতে করিয়া আহ্লাদের সহিত দিদিকে দেখাইয়া বলিল, দেখ দেখি, চকচক করছে, কি জিনিস রে? দুর্গা হাতে লইয়া দেখিল গোলমতো একদিক ছুঁচালো পল কাটা কাটা চকচকে কি একটা জিনিস। সে খানিক্ষণ আগ্রহের সহিত নানাভাবে উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিল। হঠাৎ কি ভাবিয়া তাহার রুক্ষ চুলে ঘেরা মুখ উজ্জ্বল হইয়া উঠিল। সে ভয়ে ভয়ে চারদিকে চাহিয়া দেখিল কেহ দেখিতেছে কিনা। চুপি চুপি বলিল, অপু, এটা বোধহয় হিরে, চুপ কর, চেঁচাস নে। পরে সে ভয়ে ভয়ে আর একবার চারিদিকে চাহিয়া দেখিল। অপু দিদির দিকে অবাক হইয়া চাহিয়া রহিল। হীরক বস্তুটি তাহার অজ্ঞাত নয় বটে। মায়ের মুখে, দিদির মুখে রূপকথা রাজপুত্র ও রাজকন্যার হীরে মুক্তার অলঙ্কারের ঘটা সে অনেকবার শুনিয়াছে, কিন্তু হীরা জিনিসটা কিরকম দেখিতে সে সম্বন্ধে তাহার মনে একটু ভুল ধারণা ছিল। তাহার মনে হইত হীরা দেখিতে মাছের ডিমের মতো, হলদে হলদে, তবে নরম নয়, শক্ত। সর্বজয়া বাড়ি ছিল না। পাড়া হইতে আসিয়া দেখিল ছেলে মেয়ে বাড়ির ভিতর দিকে দরজার কাছে দাঁড়ায় আছে। কাছে যাইতে দুর্গা চুপি চুপি বলিল, মা, একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমরা। গড়ের পুকুরে পানফুল তুলতে গিয়েছিলাম মা, সেখানে জঙ্গলের মধ্যে এটা পোতা ছিল। অপু বলিল, আমি দেখে দিদিকে বললাম মা। দুর্গা আঁচল হইতে জিনিসটা খুলিয়া মায়ের হাতে দিয়া বলিল, দেখো দেখি এটা কি মা। সর্বজয়া উল্টায়া পাল্টাইয়া দেখিতে লাগিল। দুর্গা চুপি চুপি বলিল, মা, এটা ঠিক হিরে নয়? সর্বজয়ারও হীরক সম্বন্ধে ধারণা তাহাদের অপেক্ষা বেশি স্পষ্ট নহে। সে সন্দিগ্ধ সুরে জিজ্ঞাসা করিল, তুই কি করে জানলি হিরে? দুর্গা বলিল, মজুমদারেরা বড়লোক ছিল তো মা, ওদের ভিটের জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল, পিসি গল্প করত। এটা একেবারে পুকুরের ধারে বনের মধ্যে পোতা ছিল, রোদ্দুর লেগে চকচক করছিল। এ ঠিক মা হিরে। সর্বজয়া বলিল, আগে উনি আসুক, ওকে দেখাই। দুর্গা বাহিরে উঠানে আসিয়া আহ্লাদের সহিত ভাইকে বলিল, হিরে যদি হয় তবে দেখিস, আমরা বড় মানুষ হয়ে যাব। অপু না বুঝিয়া বোকার মতো হিহি করিয়া হাসিল। ছেলে মেয়ে চলিয়া গেলে জিনিসটা বাহির করিয়া সর্বজয়া ভালো করিয়া দেখিতে লাগিল। গোল মতো, ধার কাটা ও পল তোলা, এক মুখ ছুচালো, যেন সিন্দুর কৌটার ঢাকনির উপরটা, বেশ চকচকে। সর্বজয়ার মনে হইল যেন অনেক রকম রং সে ইহার মধ্যে দেখিতে পাইতেছে। তবে কাজ যে নয় ইহা ঠিক, এরকম ধরনের কাজ সে কখনো দেখিয়াছে বলিয়া তো মনে হয় না। হঠাৎ তাহার সমস্ত গা দিয়া যেন কিসের স্রোত বহিয়া গেল। তাহার মনের এক কোণে নানা সন্দেহের বাধা ঠেলিয়া একটা গাঢ় দুরাশা ভয়ে ভয়ে একটু উকি মারিল। সত্যি যদি হিরে হয় তাহলে? হীরক সম্বন্ধে তাহার ধারণাটা পরশ পাথর কিংবা সাপের মাথার মণি জাতীয় ছিল। কাহিনী কথা মাত্র, বাস্তব জগতে বড় একটা দেখা যায় না। আর যদি বা দেখা যায় তবে দুনিয়ার ঐশ্বর্য বোধ হয় এক টুকরো হীরার বদলে পাওয়া যাইতে পারে।
খানিকটা পরে একটা পুটলি হাতে হরিহর বাড়ি ঢুকিল। সর্বজয়া বলিল, ওগো শোনো, এদিকে এসো তো, দেখো তো এটা কি। হরিহর হাতে লইয়া বলিল, কোথায় পেলে? দুগ্গা গড়ের পুকুরে পানফল তুলতে গিয়েছিল, কুড়িয়ে পেয়েছে। কি বলো দেখি। হরিহর খানিকটা উল্টায় দেখে বলিল, কাঁচ, না হয় পাথর টাথর হবে, এতটুকু জিনিস ঠিক বুঝতে পারছি নে। সর্বজয়ার মনে একটুখানি ক্ষীণ আশার রেখা দেখা দিল। কাজ হলে তাহার স্বামী কি চিনিতে পারিত না? পরে সে চুপি চুপি, যেন পাছে স্বামী বিরুদ্ধ যুক্তি দেখায়, এই ভয়ে বলিল, হিরে নয় তো? দুগ্গা বলছিল, মজুমদার বাড়ির গড়ে তো কত লোক কত কি কুড়িয়ে পেয়েছে, যদি হিরে হয়। হ্যাঁ, হিরে যদি পথে ঘাটে পাওয়া যেত তবে আর ভাবনা কি ছিল, তুমিও যেমন। তাহার মনে মনে ধারণা হইল ইহা কাঁচ। পরক্ষণে কিন্তু মনে হইল হয়তো হইতেও পারে, বলা যায় কি। মজুমদারেরা বড়লোক ছিল, বিচিত্র কি যে হয়তো তাহাদেরই গয়না টয়নায় কোনো কালে বসানো ছিল, কি করিয়া মাটির মধ্যে পুঁতিয়া গিয়াছে। কথায় বলে, কপালে না থাকিলে গুপ্তধন হাতে পড়িলেও চেনা যায় না। শেষে কি দরিদ্র ব্রাহ্মণের গল্পের মতো ঘটিবে? সে বলিল, আচ্ছা দাঁড়াও, একবার বরং গাঙ্গুলি বাড়ি দেখিয়া আসি। রাধিতে রাধিতে সর্বজয়ার বারবার মনে হতে লাগিল, দোহাই ঠাকুর, কত লোক কত কি তো কুড়িয়া পায়, এই কষ্ট যাচ্ছে সংসারের, বাচ্চাদের দিকে মুখ তুলে তাকিও, দোহাই ঠাকুর। তাহার বুকের মধ্যে টিপ টিপ করিতেছিল। খানিকটা পরে দুর্গা বাড়ি আসিয়া আগ্রহের সুরে বলিল, বাবা এখনো বাড়ি ফেরেনি? হ্যাঁ মা। সঙ্গে সঙ্গে হরিহর বাড়ির ভিতরে ঢুকিয়া বলিল, তখনই আমি বললাম এ কিছুই নয়। গাঙ্গুলি মশাইয়ের জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছেন। তিনি দেখে বললেন, এ একরকম বেলোয়ারি কাজ, ঝাড় লণ্ঠনে ঝুলানো থাকে। রাস্তাঘাটে যদি হিরে জহরত পাওয়া যেত তাহলে। তুমিও যেমন,